আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে সমাসের বেসিক সম্পর্কে আলোচনা করব। যেহেতু সমাস টপিকটা অনেক বড়, সেহেতু কয়েকটা পার্ট আকারে সমাস নিয়ে ভিডিও আপলোড করা হবে। তো সমাস বলতে যেটা বোঝায় সেটা হলো অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন প্রক্রিয়া। সমাস শব্দের অর্থ হলো একপদীকরণ, মিলন অথবা সংক্ষেপণ। সমাস প্রধানত ৬ প্রকার। সেই ৬ প্রকার সমাস নিয়ে আলোচনা করব। তার আগে সমাসের কিছু অংশ আমরা দেখে আসি। একটা উদাহরণ দেখা যাক। যেমন সিংহ চিহ্নিত আসন সমান আমরা বলতে পারি সিংহাসন। এটাকে বলা হবে সমস্ত পদ। আবার সিংহ যোগ আসন আমরা যদি আলাদাভাবে লিখি তাহলে সিংহ যোগ আসন। এখানে সিংহটা হলো পূর্বপদ আর আসনটা হলো পরপদ। তাহলে আমরা আবার একটু দেখি। সিংহ চিহ্নিত আসন এই অংশটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। পরবর্তীতে যে অংশটা রয়েছে সিংহাসন, এটা হলো পরপদ। এখন আমরা সমাসের প্রকারভেদ নিয়ে জানব। সমাস প্রধানত ৬ প্রকার। তা হলো দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ভাব, বহুব্রীহি। এই সমাসগুলো চেনার জন্য আমরা একটা টেকনিক মনে রাখতে পারি। ৩টা সমাস চেনার জন্য আমরা একটা টেকনিক মনে রাখতে পারি। সেটা হলো যে তকদির। এখানে ততে হচ্ছে তৎপুরুষ সমাস, কতে কর্মধারয় সমাস আর দিতে হচ্ছে দ্বিগু সমাস। এই যে ৩টা সমাস, এই ৩টা সমাসে সবসময় পরপদের অর্থ প্রাধান্য পাবে। এখন আমরা শিখব দ্বিগু সমাস সম্পর্কে। দ্বিগু সমাস চেনার ৩টা উপায় হলো, প্রথমত দ্বিগু সমাসে পূর্বপদে সবসময় একটা সংখ্যাবাচক শব্দ থাকবে বা সংখ্যা নির্দেশ করবে। দ্বিতীয়ত দ্বিগু সমাসে সবসময় পরপদের অর্থ প্রাধান্য হবে, যেটা আমি আগেই বলেছিলাম। তকদির, এখানে ততে হচ্ছে তৎপুরুষ, কতে কর্মধারায় আর দিতে দ্বিগু। তাহলে এই ৩টা সমাসে কিন্তু আমি আগেই বলেছিলাম পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে এই ৩টা সমাসের ভিতরে তো দ্বিগু সমাস পড়তেছে, তাই না? তাহলে দ্বিগু সমাসের ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পাবে, প্লাস পূর্বপদে একটা সংখ্যাবাচক শব্দ থাকবে, প্লাস আরেকটা চেনার উপায় সেটা হলো যে পরপদে যেটা থাকবে, যে শব্দটা থাকবে সেই শব্দটা হবে বিশেষ্য পদ। তাহলে আমরা একটা উদাহরণ দেখতে পারি। সেটা হলো যে ৪ রাস্তার সমাহার সমান আমরা লিখতে পারি চৌরাস্তা। এই যে এখানে চৌ রাস্তা, চৌটা কি সংখ্যা, আবার চৌটা কি পূর্বপদ। তাহলে পূর্বপদের সংখ্যাবাচক শব্দ আমরা পেয়েছি। আর রাস্তা, রাস্তাটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষ্য নাকি বিশেষণ? অবশ্যই বিশেষ্য। তাহলে আমরা ২টা শর্ত মিলাইতে পারছি। সেটা হলো যে চৌ একটা সংখ্যাবাচক শব্দ যেটা পূর্বপদে রয়েছে, আর হচ্ছে যে রাস্তা, রাস্তাটা হচ্ছে বিশেষ্য যেটা পরপদে রয়েছে। আর একটা শর্ত সেটা হলো যে দ্বিগু সমাসে সবসময় পরপদের অর্থ প্রাধান্য পাবে। আচ্ছা, চৌরাস্তা আমি যদি শুধু চৌ বলি, শুধু যদি ৪ বলি, তাহলে কি কোনো কিছুর অর্থ প্রাধান্য পাচ্ছে? ৪-এর সাথে অর্থাৎ চৌ-এর সাথে যখন আমি রাস্তা জুড়িয়ে দিচ্ছি, তখন কিন্তু রাস্তাটার অর্থ প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ রাস্তাটা পরপদ। এই পরপদের অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে। যেহেতু ৩টা শর্ত মিলে গেছে, সেহেতু চৌরাস্তা নিঃসন্দেহে দ্বিগু সমাস। এখন আমরা শিখব তৎপুরুষ সমাস সম্পর্কে। তো তৎপুরুষ সমাস চেনার জন্য ৩টা উপায় বলবো। তার ভিতরে প্রথম উপায় হলো যে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সবসময় পরপদের অর্থ প্রাধান্য পাবে। তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পাবে। তৎপুরুষ সমাসে কাজ বোঝাবে সাধারণত। তাহলে আমি শর্তগুলো আবার বলি। তৎপুরুষ সমাসে সবসময় পরপদের অর্থ প্রাধান্য পাবে। আমি আগেই বলেছিলাম যে ৩টা সমাসে পরপদের অর্থ সবসময় প্রাধান্য পায়। সেগুলো হলো যে তকদির, ততে হচ্ছে তৎপুরুষ, কতে কর্মধারায় আর দিতে হচ্ছে দ্বিগু। তাহলে এই ৩টার ভিতরে যেহেতু তৎপুরুষ সমাস আছে, আর আগেই বলছিলাম এই ৩টা সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাহলে তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে, আর হচ্ছে বিভক্তি লোপ পাবে, আর সাধারণত কাজ করা বোঝাবে। আমরা একটা উদাহরণ হিসেবে দেখতে পারি, বইকে পড়া সমান আমরা লিখতে পারি বই পড়া। তাহলে এখানে এই যে কে বিভক্তিটা লোপ পেয়ে কিন্তু এই পাশে হয়েছে বই পড়া। কে বিভক্তিটা কি বিভক্তি? দ্বিতীয়া বিভক্তি। আর তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কিন্তু কিছু প্রকারভেদ আছে, যে এই প্রকারভেদে এই বিভক্তিগুলো লোপ পাবে। যেমন দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ। তো এই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়া তৎপুরুষে দ্বিতীয়া বিভক্তি লোপ পাবে, তৃতীয়া তৎপুরুষে তৃতীয়া বিভক্তি লোপ পাবে, চতুর্থী তৎপুরুষে চতুর্থী বিভক্তি লোপ পাবে। আর এখানে একটা জিনিস এলোমেলো হয়। অবশ্যই কিন্তু বিভক্তি সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে, বিভক্তিগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে। একটা জিনিস ঝামেলা হয়, সেটা হলো যে চতুর্থী বিভক্তির ক্ষেত্রে কোনটা চতুর্থী বিভক্তি হবে, যেটা দেখা যাবে যে একদম নিমিত্ত অর্থ বোঝাবে অথবা জন্য অর্থে বোঝাবে।
যেমন আমরা সম্প্রদায় কারকের ক্ষেত্রে যেরকমটা পড়েছিলাম। তো এটার একটা উদাহরণ হলো যে চতুর্থী তৎপুরুষ সমাসের একটা উদাহরণ হলো যে গুরুকে ভক্তি সমান গুরু ভক্তি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করলে হয়, সেটা হয় যে গুরুকে ভক্তি সমান আমরা বলতেছি গুরু ভক্তি। তাহলে আমরা যদি গুরুকে ভক্তি করি, সেই ভক্তিটাকে আর ফেরত নিতে পারবো? পারবো না। তারপরে এতিমের জন্য যে ঘর, এতিমখানা, এতিমের জন্য যদি আপনি কোনো ঘর বানিয়ে দেন, তাহলে কি সেই ঘরটাকে আপনি ফেরত নিতে পারবেন? এই যে নিমিত্ত অর্থ প্রকাশ করবে যেটা, সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। এবারে আমরা আলোচনা করব কর্মধারয় সমাস সম্পর্কে। আগের দুইটি সমাসে আমরা যেমন দেখেছি পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, ঠিক তেমনি কর্মধারয় সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পাবে। আর কর্মধারয় সমাস চেনার একটা উপায় হলো যে এখানে সাধারণ তুলনা বোঝাবে। কর্মধারয় সমাস হলো যে 4 প্রকার। একটা হলো যে উপমান কর্মধারয়, উপমিত, রূপক, আর একটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে এই 4টা সমাস আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। সেটা হলো যে উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে সবসময় সত্য অর্থ প্রকাশ পাবে, সবসময় সত্য অর্থ প্রকাশ পাবে। আর উপমান তৎপুরুষ সমাসটা বিশেষ্য যোগ বিশেষণ যোগে গঠিত হবে, অর্থাৎ নাউন প্লাস অ্যাডজেক্টিভ যোগে গঠিত হবে, প্লাস এখানে একটা সত্য প্রকাশ পাবে। যেমন কাজলের ন্যায় কালো, কাজল কালো। তাহলে এখানে কিন্তু একটা সত্য প্রকাশ পাচ্ছে, কাজল কিন্তু সবসময় কালোই হয়। আর আমি আরেকটা শর্ত বলেছিলাম, সেটা হলো যে এখানে নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে। কাজলটা কি নাউন, আর কালোটা অ্যাডজেক্টিভ, একটা কালার বোঝাচ্ছে। তাহলে দুইটা শর্ত পূরণ হয়ে গেছে। মূলত এটা সত্য বোঝাবে, এইটা মনে রাখতে হবে। সত্য যেটা বোঝাবে সেটাই হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এবার আসি উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাসে সবসময় মিথ্যা অর্থ প্রকাশ পাবে, প্লাস এখানে নাউন প্লাস নাউন যোগে গঠিত হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি, সেটা হলো যে সিংহ পুরুষ অথবা চাঁদ মুখ। মানুষের মুখ কি আদৌ কখনো চাঁদের মতো হতে পারে, বা একজন মানুষ কি আদৌ কখনো সিংহের মতো হতে পারে? হতে পারে না। তাহলে এটা কি মিথ্যা অর্থ প্রকাশ করতেছে নিঃসন্দেহে। আর এখানে আরেকটা শর্ত বলছিলাম, সেটা হলো যে নাউন প্লাস নাউন হবে। চাঁদ কি নাউন, আর মুখটা কি অবশ্যই নাউন, সিংহটা কি নাউন, পুরুষটা কি অবশ্যই নাউন। তাহলে দুইটা শর্ত যেহেতু পূরণ হয়ে গেছে, সেহেতু এটা উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস চেনার উপায় কয়টা? দুইটা। এটা মিথ্যা অর্থ প্রকাশ করবে, প্লাস এটা গঠিত হবে নাউন প্লাস নাউন, অর্থাৎ বিশেষ্য যোগ বিশেষ্যতে। এখন আমরা শিখব কিভাবে রূপক কর্মধারয় সমাস চিনতে পারবো। রূপক কর্মধারয় সমাস চেনার জন্য দুইটা উপায় আছে। প্রথম উপায় হলো যে এখানে রূপ অথবা রূপক শব্দযোগে গঠিত হতে পারে ব্যাস বাক্য। আরেকটা উপায়, সেটা হলো যে এখানে সবসময় অদৃশ্য কিছু বোঝাবে, বা অ্যাবস্ট্রাক্ট নাউন যেটাকে বলা হয়। যেমন একটা উদাহরণ আমরা দেখতে পারি, মন রূপ মাঝি সমান মন মাঝি। এখানে কিন্তু রূপ শব্দযোগে সমাসটা ব্যাস বাক্যটা গঠিত হয়েছে। তাহলে এখানে প্রথমত রূপ শব্দ আছে, দ্বিতীয়ত এখানে মন, এই যে মনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অদৃশ্য। মনকে দেখা যায়? মানুষের মন দেখা যায়? দেখা যায় না। তাহলে প্রথমে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ অদৃশ্য কিছু হতে পারে, আর দ্বিতীয় শর্ত হলো যে রূপ বা রূপক শব্দযোগে গঠিত হতে পারে। যে কোনো একটা শর্ত থাকলেই সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এখন আমরা শিখব মধ্যপদলোপী সমাস সম্পর্কে। তো মধ্যপদলোপী বলতে বোঝাচ্ছে কি, মাঝের যে পদ আছে এই পদটা লোপ পাবে। তাহলে মাঝের পদ লোপ পাবে, প্লাস পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখতে পারি, শিক্ষা বিষয়ক মন্ত্রী সমান শিক্ষামন্ত্রী। তাহলে শিক্ষা বিষয়ক মন্ত্রী, তাহলে এখানে যে মাঝের যে পদটা আছে বিষয়ক, এই পদটা কিন্তু লোপ পেয়ে এই পাশে হয়েছে শিক্ষামন্ত্রী। আর এখানে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আমরা যদি শুধু বলি শিক্ষা, তাহলে কি কোনো কিছু অর্থ প্রাধান্য পাচ্ছে? পাচ্ছে না। যখন আমরা শিক্ষার সাথে মন্ত্রী যুক্ত করেছি, শিক্ষামন্ত্রী, তাহলে এখানে কিন্তু মন্ত্রী যে পদটা আছে অর্থাৎ পরপদ, এই পরপদের অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে। তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের শর্ত যেহেতু পূর্ণ হয়েছে, সেহেতু এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস।